ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করবে এমনটা প্রত্যাশা করছে বিএনপি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময়ও দিতে চায় দলটি। সংবিধান সংশোধন, প্রশাসনিক ও বিচার বিভাগের সংস্কার করবে ড ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশাও বিএনপির। অন্তর্বর্তী সরকার চাইলে বিএনপি ঘোষিত রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাতে পারে বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামাল হোসেন ও ইউনুস আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহিন। বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ উত্তরার একটি বাসা থেকে গুমের শিকার হন। 61 দিন আয়না ঘরে বন্দি রাখার পর ভারতের শিলং সীমান্তের ওপারে ঠেলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশে নিরাপত্তা হেফাজতে থাকতে হয়েছে সালাউদ্দিন আহমেদকে। দলের কাউন্সিলে সালাউদ্দিনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ 10 বছরের মাথায় দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। একান্ত সাক্ষাৎকারে নিজের ও দলের আগামী ভাবনা তুলে ধরেন এনটিভির কাছে। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সকল সাংবিধানিক সংস্কার প্রয়োজন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, সকল প্রতিষ্ঠান, এমনকি এর বাইরে গণমাধ্যম সহ সকল কিছুই কেমন কুক্ষিগত হয়ে গেছিল, রাজনীতিকরণ হয়ে গেছিল। এগুলোকে উন্মুক্ত করতে হবে। সালাউদ্দিন আহমেদ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনিক ও অর্থনৈতিক খাতের সংস্কার। তারা চাইলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়েও কাজ করতে পারে। যে সংস্কারগুলো জনগণের জন্য প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবে, সেই সংস্কারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা খুব বেশি সময়ও নেওয়া যাবে না। কর্মকর্তা কর্মচারী বদলি এখান থেকে ওখানে, এটা কোনো সংস্কার নয়। এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন, যেহেতু দীর্ঘ 15-17 বছরে ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে একই জায়গায় রেখে তো রাষ্ট্র পরিচালনা করা এখন দুষ্কর। পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পথেও হাঁটতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। এটা রূপরেখা প্রণয়নের জন্য যে কবে তারা ইলেকশন দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন এবং একটা রোডম্যাপ দিবেন, সেটা অনেকেই মনে করে যে 3 থেকে 6 মাস, কিন্তু আমরা নির্ধারিত করে এভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলতে চাই না। যথাশীঘ্র সম্ভব এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরে যাওয়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এইটা প্রায়োরিটি। কারণ বেশি দেরি হলে আবার সমস্যা অন্যরকম সৃষ্টি হয়ে যেতে পারে। আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক চক্রান্ত আছে, বিভিন্ন কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয় বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে। বন্যার পানি কমে আসার সঙ্গে সঙ্গে সামনে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যার পানি কমে যাওয়ার পর অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন, তবে বসত বাড়িতে ফিরে দেখছেন কিছুই নেই। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। বন্যার পানি কমে যাওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ফেনীর প্রায় 10 লাখ মানুষ। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছেন তারা, কিন্তু সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। নোয়াখালীর 8টি উপজেলা ও 7টি পৌরসভার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। সেসব এলাকায় পানি নামতে শুরু করেছে, সেসব এলাকায় ফুটে উঠছে বন্যার ক্ষতের চিহ্ন।
বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, কোথাও কোথাও সড়কের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। মাটি সরে যাওয়ায় এমন অবস্থা হয়েছে। লক্ষ্মীপুরে এখনও পানিবন্দী 10 লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে রয়েছেন বানভাসীরা। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন পর্যন্ত 10 লাখ মানুষ পানিবন্দী। গোমতী, ডাকাতিয়া, ঘুঙ্গুর নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। গোমতী নদীর বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকার গতি আরও কমেছে। দেশের 2 অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আগামী সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। শুধু তাই নয়, শীত কিংবা বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। এরই ধারাবাহিকতায় দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। উজান থেকে আসা পানির ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের যে কয়টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম ফেনী। জেলার প্রায় সব উপজেলায় বেশ কয়েকদিন তলিয়েছিল পানির নিচে। এসব সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এনটিভি। পানি নামার সাথে সাথে তাদের শুরু হয়েছে নতুন এক লড়াই। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে যখন চারিদিকে হাহাকার, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। বন্যার্তদের মাঝে বিতরণ করেছে ত্রাণ সামগ্রী। বিভিন্ন আইটেমের ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা। এনটিভিকে ধন্যবাদ আমাদের কাজিরবাগ এলাকার ফেনীর কাজিরবাগের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে জিনিসগুলো দেওয়ার জন্য পাঠাইছেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের জিনিসটা পাঠাইছেন, দেন আপনাদেরও ধন্যবাদ। কেউ কিছু দেন এনটিভি দিছে, এনটিভি আমাদের পাশে দাঁড়াইছে, এই জন্য আমরা এনটিভির বারবার ধন্যবাদ। আমরা অনেকেই টান পাই না, কিন্তু আজকের এই পথে যে আমাদেরকে এইভাবে টান দিবে এনটিভি, এইভাবে যেন সবাই এগিয়ে আসে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে প্রায় নিঃস্ব নোয়াখালীর বেশিরভাগ উপজেলার মানুষ। বেশ কয়েকদিন পানিতে ডুবেছিল মাথা গোজার ঠাই। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগতে থাকা এসব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো কেউ পৌঁছায়নি ত্রাণ নিয়ে, সেখানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এনটিভি। তাই বানভাসী মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতি। এনটিভির থেকে আমরা যে মালগুলা পাইছি খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ। আমরা এই পানিতে বাঁচতে আছি ভাই, আপনাকে এনটিভির মধ্যে আমরা কিছু বকশিস আইছি, ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে কেউ কোনো সাহায্য দিতেছে না, এনটিভি আলারা আঙুরা আই আজকে বহুদিন পর আঙুরা সাহায্য দিতেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার চিত্র যেমন তুলে ধরেছে এনটিভি, তেমনি তাদের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার্তদের গণত্রাণ ও গণরান্না কর্মসূচি নিয়ে টিএসসিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে টিএসসি অডিটোরিয়ামে নিয়মিত এই সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, এখন পুনর্বাসনে নগদ অর্থ এবং রান্না করা খাবার বেশি প্রয়োজন। সমন্বয়ক সামিয়া মাসুদ বলেন, 10ম দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। কাপড় আর শুকনো খাবারের আর প্রয়োজন নেই, তবে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা নেওয়া হবে। এদিকে আরেক সমন্বয়ক লুৎফুর রহমান বলেন, মাঠে কাজ করা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, রান্না করা খাবার এখন বেশি প্রয়োজন। ডাল, চাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, ঔষধ, দেয়াশলাই, স্যানিটারি ন্যাপকিন এবং শিশু খাদ্য দেওয়ার আহ্বান জানান। এখন যেহেতু বন্যা কবলিত অঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে, তো সেহেতু সেখানে শুকনো খাবারের চেয়ে খাদ্য সামগ্রী রান্না করার যে খাবার, সেটির প্রয়োজনীয়তা অনেক বেশি। গণরান্না কর্মসূচি
এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিন লিটারে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে 6 টাকা কমানো হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম 1 সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত 12টা থেকে কার্যকর হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। পেট্রোল ও অকটেনের দাম লিটারে 6 টাকা কমিয়ে 121 এবং 125 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। উপদেষ্টা বলেন, স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে এবং ওইসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। অনিয়মের যে আর্কিটেকচার সেটাকে আমরা ভেঙে দিয়েছি। তো আমরা আশা করি যে ভবিষ্যতে এটা চলবে। আর একটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে আমাদের যেটা সেটা হচ্ছে যে দুর্নীতি সবসময় মাথা থেকে শুরু হয়। তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বর্তমান সরকারের প্রধান প্রফেসর ইউনূস এবং উপদেষ্টা বন্ধু সবাই, যে আমরা নিজেরাই দৃষ্টান্ত হব। সমন্বয়কৃত এই মূল্য 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে কার্যকর করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। চলতি বছরের 1 জুলাই ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে 1 টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে ফিরতে হবে গণতন্ত্রে। কুমিল্লার লালমাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব বলেন মির্জা ফখরুল। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বানের জলে চরম দুর্ভোগে দেশের উত্তর দক্ষিণের জনপদ। পানি নামতে শুরু করেছে, যতই নামছে জল ততই স্পষ্ট হচ্ছে ক্ষতি আর দুঃখের হিসেব। এমনতর পরিস্থিতিতে কুমিল্লার বন্যা দুর্গত অঞ্চলে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন দলের মহাসচিব। লালমাই উপজেলার ভুসচি এলাকার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হওয়া বানভাসীদের ত্রাণ তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার অপকৌশল চলছে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আর নির্বাচনের মধ্য দিয়ে ফিরে যেতে হবে গণতন্ত্রে। সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে, সচেতন হবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিএনপি মহাসচিব এবং বললেন যে যারা দুর্গত আছেন তাদের সাহায্যে যেন সব মহলই এগিয়ে আসে
এছাড়াও নাঙ্গলকোট ও কুমিল্লা সদরের কয়েকটি অঞ্চলে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথে পুনর্বাসন কাজ শুরু হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যাকালীন সময়ে সাধারণ মানুষ সহ তরুণদের ত্রাণ কাজে ঝাঁপিয়ে পড়ার বিষয়টি অভাবিত। এক প্রশ্নের জবাবে পুনর্বাসন কাজে অতি ক্ষতিগ্রস্ত এবং জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি। এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য। যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। এই সময়ের মধ্যে পদ না ছাড়লে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা তাদের। বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও, ফুটবল বাঁচাও ব্যানারে এসব দাবি জানান তারা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি এবং ফুটবল ফেডারেশন সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে 26শে অক্টোবরের নির্বাচন পেছানোর জন্য ক্রীড়া উপদেষ্টাকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাবেক ফুটবলার ও সংগঠকরা। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক সাইদ হাসান কানন, রুমান ওয়ালি বিন সাব্বির সহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেন। এক পর্যায়ে মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আলটিমেটামের কথা জানিয়ে যান। বন্যা কবলিত 9টি জেলা থেকে দ্রুত নামছে বন্যার পানি, সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট, সেতু, কালভার্ট সব ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। বন্যায় 9 জেলায় এ পর্যন্ত 69 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ফেনীতে সরে গেছে বানের পানি, রেখে গেছে বিধ্বস্ত জনপদ। স্মরণকালের বন্যা স্মরণীয় হয়ে রইল জেলাবাসীর কাছে। বন্যায় ধ্বংস হয়েছে গ্রামীণ জনপদ, ধানসহ অন্যান্য রবি শস্যের কোনো চিহ্ন নেই। মাছের ঘের ভেসে গেছে, পোলট্রি খামারিরা হয়েছেন নিঃস্ব। আশ্রয় কেন্দ্র থেকে বানভাসীরা নিজ বসত ভিটায় ফিরলেও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। যে আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। নোয়াখালীতে বন্যার পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। পানি কমলেও নিচু এলাকায় লাখো মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানির সংকটে জেলায় বেড়েছে ডায়রিয়া, চর্মসহ পানিবাহিত রোগ। হাসপাতাল সূত্র থেকে জানা যায় 5 শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ দেওয়া হলেও চাহিদার তুলনা অনেকটাই অপ্রতুল। এদিকে লক্ষ্মীপুরে অনেকটা ধীরগতিতে কমছে বানের পানি। জেলায় এখনও প্রায় 7 লাখ মানুষ পানিবন্দী। বন্যা ও টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক সহ অভ্যন্তরীণ রাস্তাগুলো খানাখন্দ সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্গত এলাকায় শুকনো খাবার দেয়া হয়েছে। পানি বিশুদ্ধকরণের জন্য 20 লাখ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। চাঁদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিশেষ করে শাহরস্তি উপজেলার 10টি ইউনিয়নে বন্যা কবলিত গ্রামগুলো থেকে পানি নেমে যাচ্ছে। পুরোপুরি বন্যামুক্ত ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার। এখন তারা তাকিয়ে আছে সরকারি বেসরকারি সহযোগিতার দিকে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংসদ নির্বাচন সহ সকল পর্যায়ে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি উঠেছে। এছাড়া পুরো নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো সহ বিভিন্ন সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। রিপোর্ট করছেন হাসান জাবেদ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত আছেন। বৈঠকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এলডিপির প্রতিনিধি দল পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৮৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি নিবন্ধন তাদেরটা কেন বাতিল হবে না, একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি ৯ মাস পরে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো, রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলামের প্রতিনিধিরা একসাথে বৈঠকে অংশ নেন। এ সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরা হয় তাদের পক্ষ থেকে। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, তিনি একজন আসামি, তাকে বাংলাদেশে আইনে তাকে আইনের আওতায় আইনে বিচার ব্যবস্থা করে। বিগত এই ফ্যাসিস্ট সরকার যে প্রহসনমূলক যে নির্বাচনটা এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজকের বৈঠক রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এর আগে যেসব রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের মতবিনিময় হয়েছে, এবারও তাদের সঙ্গেই মতবিনিময় হবে বলে জানা গেছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে। তৃণমূল নেতা কর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময় তৃতীয় দিনে আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতা কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় হয়েছে। নেতা কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী, আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতের জন্য নতুন সংবিধান তৈরির তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে জাতীয় নির্বাচনের আগেই গণপরিষদ গঠন করে এই সংবিধান প্রণয়ন করা হবে নাকি নির্বাচিত নতুন সংসদ করবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে এসব মতামত উঠে আসে। ইমরুল আহসানের রিপোর্ট। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর আবারও আলোচনায় সংস্কার ইস্যু। বক্তারা বলেন, ১/১১ সরকারের আমলে এই উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তাই এবার সংস্কার নয়, পুনর্গঠন করতে হবে। স্বৈরতন্ত্র ঠেকাতে ও ক্ষমতার ভারসাম্য আনতে সাংবিধানিক কাঠামো পরিবর্তনের কথা বলেন তারা। গত 15 বছরে এক ধরনের একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো, তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই। সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার বাইরে যদি আরেকজন আসেন, সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ কোনো অবস্থায় আসলে বন্ধ করা যাবে না। আমি সংশোধন শব্দটার পক্ষে নই, কেননা আমার কাছে মনে হয়েছে যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না, এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তবে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার আছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারার 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আদালত আইনের ব্যাখ্যা করবে, সংবিধানের ব্যাখ্যা করবে। আদালত সংবিধান সংশোধন করতে পারে না। সংবিধান আইন বা সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টের দ্বারা। পার্লামেন্টের কোনো দায়িত্ব বা ক্ষমতা থাকবার উচিত নয় সংবিধান লেখার। যিনি সংবিধান রচনা করেন তিনি যদি তা বাস্তবায়নের দায়িত্বে থাকেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। একটা নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করে যেটা জনগণের সামনে তুলে ধরা। তবে যে পরিবর্তনই হোক তা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে হতে হবে বলে মনে করেন অনেকে। 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে
কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকেই কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। সো এখন যেটা বানাবে নতুন শব্দ, এটা উল্টে দেবে আর কেউ। আরো 15-20 বছর পর আরেকটি আন্দোলন হবে, রেভলিউশন হবে, চেঞ্জ হবে। আমাদের এই রেভলিউশনে আসতে 30-35 বছর লাগলো, আরো 20-25 বছর পরে কিছু হতে পারে, আরো আগে হতে পারে। 71 থেকে 24-এর যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো সামনে এসে, আমি বিশ্বাস করি যে এই সংলাপের মধ্য দিয়ে এই ডেমোক্রেসিক গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে আমরা আগাতে থাকব। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া উচিত এবং তা নিয়ে সব পক্ষের সাথে আলোচনায় বসার দাবি উঠে আসে সেমিনারে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে চলমান শিক্ষাদান পদ্ধতি থাকছে না, ফেরানো হবে আগের পরীক্ষা পদ্ধতি। তবে এখনকার কারিকুলামের ভালো দিকগুলো আগের সাথে সমন্বয় করা হবে। এসব তথ্য জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর শিক্ষার্থীদের ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান দখল ও শিক্ষকদের লাঞ্ছিত করার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের শিক্ষা খাতে চলমান নানা ঘটনা এবং শিক্ষা কারিকুলাম প্রসঙ্গে নিজ বাসভবনে কথা বলেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের এই শিক্ষা উপদেষ্টা জানান, চলমান শিক্ষাক্রম এদেশের জন্য উপযোগী নয় এবং এখন বাস্তবায়নও সম্ভব না। তাই এই শিক্ষা পদ্ধতিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমের, যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল আবার পরীক্ষার ব্যবস্থা ছিল, সেই পাঠ্যপুস্তকগুলো আবার ফিরিয়ে আনছি। আগামী বছরও সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। তবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যাতে কোনো জটিলতায় না পড়ে সে বিষয়ে সঠিক উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। অসুবিধা তাদের হবে না। বছর যখন যাবে তখন আমরা প্রয়োজনীয়ভাবে দশম শ্রেণীর যেই কারিকুলাম সেটাকে একটু শিথিল করব আর একটু সহজতর করব। গত 15 বছর বই ছাপানোর সিন্ডিকেট সীমাহীন দুর্নীতি করেছে অভিযোগ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা ভালো মানের নতুন বই পাবেন। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি। শিক্ষকরা অপমানিত ও লাঞ্ছিত হচ্ছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছে, যেটা খুবই দুঃখজনক। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শূন্য ভিসি পদে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া হবে বলেও জানান ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কিন্তু আমি মন্ত্রণালয়ের কর্মকর্তা হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এই সময়ের মধ্যে পদ না ছাড়লে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা তাদের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি বিবেচনায় ফিফার কাছে বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছেন তারা। রিপোর্ট কৌশল ইয়াসিরের। রাজধানীর মতিঝিলে বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও, ফুটবল বাঁচাও ব্যানারে মানববন্ধন করেছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। ইউসুফ, সাব্বির, কানন, মানিক, রিয়াজ, আলফাজ, আমিনুলদের মতো কিংবদন্তি ফুটবলাররা যোগ দেন এই মানববন্ধনে। সভাপতির পদত্যাগ সহ যে কমিটির সবাই পদত্যাগ করে আমরা নতুন নির্বাচনে যাব। টাকা পয়সা সবকে হিসাব দিয়ে টাকা দিতে হবে, শুধু পদত্যাগ নয়। এদেরকে আমরা টেনে নামানো ছাড়া কোনো উপায় নাই। রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা পরিস্থিতি ও ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সঙ্গে আলোচনা করে 26 অক্টোবরের নির্বাচন পেছানোর জন্য ক্রীড়া উপদেষ্টাকে উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান সাবেক ফুটবলাররা। যে ফিফার কাছে আমরা অনুরোধ করতে পারি যে নির্বাচনটি আরো কিছুদিন যদি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে এটা বাংলাদেশের যারা ফুটবলের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, তারা আরো বিচার বিশ্লেষণ করে
ভবিষ্যৎ ফুটবল ফেডারেশন কিভাবে সাজাতে পারি সেটা আমরা ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলে ইনশাআল্লাহ একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। এদিকে ২৪ ঘন্টার মধ্যে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত করার ঘোষণা দেয়া হয়। দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, ২৪ ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। ফুটবলকে শেষ করে দিচ্ছে, আবার এখনো বলে সভাপতি হবে। মানববন্ধন শেষে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সেখানেই দাবি পেশ করা হয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।